আসসালামু আলাইকুম। আজ 25 সেপ্টেম্বর 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ নিয়ে ভিন্ন চিন্তা শুরু করেছে ভারত। নির্বাচন কবে হবে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিস্তারিত। নিজের বুদ্ধিমত্তা দিয়ে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে প্রশংসিত হয়েছেন তিনি। অনেকে বলেছেন, ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলার জন্যই বিতর্কিত প্রশ্ন করতে চেয়েছিল ভারতীয় সাংবাদিকরা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সবার মধ্যমণি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা ANI একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বার্তা সংস্থাটি বলেছে, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছেও যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। ANI আরও বলেছে, ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। তবে ANI এর 14 সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস আর একজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন তিনি। অবশেষে বাংলাদেশ নিয়ে ভিন্ন চিন্তা শুরু করেছে ভারত। দেশটি তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারতও যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কোনো শর্তাধীনে নয়, বরং ভালো প্রতিবেশী হিসাবে ভারত প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করে থাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রকল্পে ভারত যুক্ত নয় বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন। 2022 সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাকে দেওয়া বেল আউটের কথা উল্লেখ করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তা কোনো শর্ত সাপেক্ষে দেওয়া হয়নি। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সাহায্য করেও কোনো ধরনের সুবিধা না পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এটা এমন নয় যে আমাদের কোনো ধরনের রাজনৈতিক শর্ত ছিল যা এর অন্তর্ভুক্ত ছিল। আমি বলতে চাচ্ছি, আমরা একটি ভালো প্রতিবেশী হিসাবে এটি করেছিলাম, কারণ আমরা আমাদের দোরগোড়ায় এই ধরনের অর্থনৈতিক মন্দা দেখতে চাইনি। তার দাবি, সুতরাং আমি মনে করি শ্রীলঙ্কায় রাজনৈতিকভাবে যা ঘটছে দিন শেষে তা নিয়ে তাদের রাজনীতি কাজ করবে। ভারতীয় এই মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপে ভারতের জন্য কোনটা ভালো হবে তা মেনে চলতে বলাটাও ভারতের উদ্দেশ্য নয়। জয়শঙ্করের মতে বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারতও বাংলাদেশের সঙ্গে যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সুতরাং আমি আপনাদেরকে এটি সম্পর্কে বিশেষ কিছু মনে না করার জন্য অনুরোধ করব। এটা এমন নয় যে ভারত প্রতিটি প্রতিবেশী দেশের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এ ব্যাপারে সেনা প্রধানের বক্তব্যের জেরে আলোচনা যখন তুঙ্গে, তখন এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, চলমান সংস্কার কাজ শেষে এবং একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকার কাজ সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা একটি বৈঠকে এই কথা জানান।
ডক্টর ইউনূস বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা জানান। তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। প্রধান উপদেষ্টা IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তখন ক্রিস্টালিনা তাকে বলেন, এটি একটি ভিন্ন দেশ, এটি বাংলাদেশ 2.0। IMF এর প্রধান নির্বাহী অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন, IMF বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে। তিনি বলেন, তিনি বাংলাদেশে দ্রুত একটি IMF দল পাঠিয়েছেন এবং এই মুহূর্তে সেটি ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী মাসে IMF পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করেন তিনি। জর্জিয়েভা বলেন, IMF বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে, অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণ দিতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এদিন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এছাড়া একই দিন নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্র শিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও। সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে একাধিকবার কটূক্তি করেছেন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুবার তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উই পোকা বলেছেন। একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অবশ্য শুধু যে অমিত শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা নয়, বিজেপির অন্যান্য নেতাদের মুখেও এই ধরনের মন্তব্য শোনা গেছে। বিশ্লেষকরা বলছেন, আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনার সরকার জোরালো প্রতিবাদ করেনি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে। ঝাড়খণ্ডের গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ভাষণের যে ভিডিও দেখা যাচ্ছে তাতে অমিত শাহ একাধিকবার রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে এসেছেন। তিনি একবার বলেন, ঝাড়খণ্ডে একবার সরকার বদল করুন, আমি আপনাদের কথা দিচ্ছি ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ঝাড়খণ্ড থেকে তাড়ানোর কাজটি ভারতীয় জনতা পার্টি করবে। তারা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তারা আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে। ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, এরা আমাদের মেয়েদের নানাভাবে ভুয়া বিবাহ করছে, তারা আমাদের রোজগারপত্র লুট করছে। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, একমাত্র বিজেপি সরকারই এটা করতে পারে। তৃতীয়বার অমিত শাহ দাবি করেন, ঝাড়খণ্ডে যদি এভাবে অনুপ্রবেশ ঘটতে থাকে তাহলে 25 থেকে 30 বছরের মধ্যে এখানে অনুপ্রবেশকারীরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে।
তিনি ঝাড়খণ্ডের নারীদের উপর অত্যাচার ও হত্যার কথা প্রসঙ্গে বলেন, ওইসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের ওই রাজ্যের সরকার কিছু বলে না, কারণ তারা এর ভোট ব্যাংক, তারা অনুপ্রবেশকারী। তিনি বলেন, আমি আজ বলে দিচ্ছি, আপনারা এখানে পদ্ম ফুলের সরকার বানান, এইসব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা আমরা করব। কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি। বিজেপি নেতারা এই ধরনের মন্তব্য মাঝে মাঝেই করেন। এগুলো বেশি শোনা যায় নির্বাচনের সময়। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য বারে বারেই করেন হিন্দুত্ববাদী নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। এরপর কয়েকদিন আগে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নাম প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা আলোচনা। আলোচিত এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সরকার পতন আন্দোলনে নিজেদের কৌশলের বিষয়টি স্বীকারও করেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আন্দোলন ইস্যুতে নানা আলোচনা সমালোচনার জবাব দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্র শিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যেখানে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় 15 বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, সরকার পতন আন্দোলনে ছাত্র শিবির যেমন কৌশলী ভূমিকা পালন করেছে, আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এর আগে এক সমাবেশে শিবির সেক্রেটারি জেনারেল বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন সামিল হয়েছিলাম, আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না। সেদিন আমাদের কোনো ব্যক্তি পরিচয় ছিল না। সেদিন মত, ধর্ম, বর্ণের কোনো পরিচয় ছিল না। অন্য ধর্মের কেউ আহত হলে সবাই হাসপাতালে নিয়ে গেছে। এরকম অসংখ্য নজির রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো মন্তব্যের ফাঁদ সম্পর্কে। অনলাইন দুনিয়ায় প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ আছে। এই পেজের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সময়ই অন্যের পেজে বা অন্যের আইডিতে গিয়ে কমেন্ট করি। এই কমেন্টও কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে। সুতরাং কোথায় কোন ধরনের কমেন্ট করবেন বা করবেন না, সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। ধরুন, একটা বিউটিশিয়ানের বিজ্ঞাপনে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেই কমেন্ট কিন্তু আপনার মধ্যে একটা ফাঁদ তৈরি করতে পারে। কী ধরনের ফাঁদ? সেই কমেন্টের সূত্র ধরে আপনার সাথে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে। যোগাযোগের পর আপনি নানা ধরনের লোভনীয় প্রস্তাবে পড়তে পারেন এবং শেষমেশ আপনি সেই প্রস্তাবের ফাঁদে যদি পা দেন, তাহলে বিপদ হতে পারে। সুতরাং কমেন্টের ক্ষেত্রেও আপনার সচেতন থাকা উচিত। একজন মানুষের কমেন্ট কিন্তু ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। সুতরাং আপনি কোথায় কি কমেন্ট করছেন সেটা অবশ্যই ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আপনার এটা অবশ্যই করা উচিত নয় যে এমন কোনো কমেন্ট করা যে কমেন্টটিকে আপনার ব্যক্তিত্বের নিচু মানসিকতার পরিচয় উপস্থাপন করবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বুধবার সকালে এক বিবৃতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এসব কথা বলেছে। সংগঠনটি আরও জানায়, সম্প্রতি লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে, যার ফলে ওখানে হামলা চালানো হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের এই পর্বের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে 25 সেপ্টেম্বর 2024 স্থানীয় সময় সকাল 6:30টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য ইসরায়েলি গোয়েন্দাদের এই সদর দপ্তরটি দায়ী। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। সংগঠনটি আরও জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতী হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত 558 জন নিহত হয়েছেন। 1975 থেকে 1990 সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারের সহিংসতার ঘটনা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।